আচ্ছা, ক্রিপ্টো মার্কেটের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন, বিশেষ করে ২০২৬ সালটা নিয়ে? একজন অ্যাডভাইজার হিসেবে চলুন আজ আমরা একসাথে মিলে আগামী বুলরানের একটা সম্ভাব্য ব্লুপ্রিন্ট দেখে নিই। শুরু করা যাক। তো আসল প্রশ্নটা কি? মানে ২০২৬ সালে ক্রিপ্টো মার্কেটকে চালাবেটা কি? এটাই কিন্তু সেই বড় ধাঁধা যা আমরা আজ একসাথে সমাধান করার চেষ্টা করব, যাতে করে যারা নতুন বিনিয়োগ করছেন তাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হয়। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে ২০২৬ সালের একটা ফোরকাস্ট দেখব, তারপর এই বুল রানের পেছনে কি কি কারণ থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। অল্ট কয়েনের ব্যাপারটা তো আছেই, আর হ্যাঁ, কিছু জরুরি সতর্কতাও থাকবে। সবশেষে কিছু প্রাইস টার্গেট আর মূল কথাগুলো একবারে গুছিয়ে বলবো। তাহলে চলুন প্রথম সেকশনে আসা যাক। ২০২৬ সালের ফোরকাস্ট, যা অনেকটা ইতিহাসেরই প্রতিধ্বনি। ক্রিপ্টো মার্কেটে একটা কথা খুব চলে, ইতিহাস হয়তো হুবহু ফিরে আসে না, কিন্তু এর ছন্দটা কিন্তু প্রায়ই একই থাকে। চলুন তো দেখি সেই ছন্দটা আসলে কি বলছে। তো মূল কনসেপ্টটা হলো হ্যালভিং ইকো। ব্যাপারটা কি? ধরুন প্রতি ৪ বছর পর পর বিটকয়েনের নতুন যে সাপ্লাই আসে সেটা অর্ধেক হয়ে যায়। আর মজার ব্যাপার হলো, ইতিহাস বলে ঠিক এই ঘটনার ১২ থেকে ১৮ মাস পরে মার্কেটে একটা বড়সড় র্যালি আসে। এটা অনেকটা সাগরে ওঠা ঢেউয়ের মতো, যেটা তীরে এসে আছড়ে পড়তে একটু সময় নেয়। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। প্যাটার্নটা খেয়াল করুন। ২০১২ সালের হ্যালভিংয়ের পর ২০১৩তে বুল রান, ২০১৬র পর ২০১৭তে, আবার ২০২০র পর ২০২১-এ। কি বুঝলেন? এই যে একটা শক্তিশালী ঐতিহাসিক প্যাটার্ন, এটাই কিন্তু আমাদের বলছে যে ২০২৪ সালের হ্যালভিংয়ের আসল প্রভাবটা আমরা সম্ভবত ২০২৫-২০২৬-এই দেখতে পাব। ওকে, চলুন পরের সেকশনে যাই। বুল রানের চালিকা শক্তি, মানে এবার শুধু ইতিহাস নয়, বর্তমানেও এমন কিছু ফ্যাক্টর একজোট হচ্ছে যা একটা একেবারে অন্যরকম পরিস্থিতি তৈরি করছে। তাহলে ২০২৬ সালের এই যে বুলিশ চন্মান, এর পেছনে মূলত ৩টে বড় কারণ আছে। ১. বিটকয়েন হ্যালভিং সাইকেল, যা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। ২. বড় বড় প্রতিষ্ঠানগুলোর ব্যাপক বিনিয়োগ। আর ৩. ম্যাক্রো ইকোনমিক বা বৈশ্বিক অর্থনীতির কিছু অনুকূল পরিবর্তন। চলুন এবার এগুলোকে একটু ভেঙে দেখা যাক। এটাকে আমরা বলতে পারি ওয়াল স্ট্রিট ফ্যাক্টর। ব্ল্যাকরক, ফিডেলিটির মতো বিশাল সব প্রতিষ্ঠান এখন ইটিএফ এর মাধ্যমে মার্কেটে প্রচুর টাকা ঢালছে। মানে তারা এতটাই বিটকয়েন কিনছে যে প্রতিদিন যত নতুন বিটকয়েন তৈরি হচ্ছে তার চেয়েও বেশি তারা কিনে ফেলছে। এটা কিন্তু মার্কেটে একটা দারুণ স্থিতিশীলতা আনছে। বিশেষ করে নতুন বিনিয়োগকারীদের জন্য এটা একটা ভালো দিক। এর সাথে আবার যোগ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক সাপোর্ট। ব্যাপারটা হলো, যখন আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়ে দেয়, তখন সিস্টেমে টাকার যোগান বা লিকুইডিটি বেড়ে যায়। আর তখন ক্রিপ্টোর মতো একটু রিস্কি কিন্তু হাই রিটার্ন অ্যাসেটগুলোতে বিনিয়োগ করার ঝোঁকটাও বেড়ে যায়। শুধু তাই না, আরও কিছু নতুন জিনিস মার্কেটে আসছে যা এটাকে আরও গতি দিতে পারে। যেমন ধরুন, স্টেবল কয়েনের ব্যবহার দিন দিন বাড়ছে, মানে ডলারের মতো স্থিতিশীল ডিজিটাল কারেন্সি। তারপর আছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট টোকেনাইজেশন, মানে আপনার জমি বা বাড়ির মতো সম্পদকে ডিজিটাল টোকেনে বদলে ফেলা। এর সাথে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডিফাই এর মেলবন্ধন ঘটছে। আর সবথেকে বড় কথা, ক্রিপ্টো নিয়ে সরকারি নিয়মকানুন যত স্পষ্ট হচ্ছে, বিনিয়োগকারীদের ভরসাও তত বাড়ছে। আচ্ছা, এবার আসা যাক সেই $1 মিলিয়ন প্রশ্নে। অল্ট কয়েন সিজন কবে আসবে? এটা কিন্তু এখন আর আসবে কি না সেই প্রশ্ন নয়, প্রশ্নটা হলো কবে আসবে। আসলে প্রায় সব ক্রিপ্টো ইনভেস্টরের মনেই এই প্রশ্নটা ঘোরে। বিটকয়েন তো বাড়ল, কিন্তু বাকি ক্রিপ্টোকারেন্সি বা অল্ট কয়েনগুলো, সেগুলোর সময় কখন আসবে? তো দেখুন, অল্ট কয়েন সিজন শুরু হওয়ার জন্য কিছু শর্ত আছে। এমনি এমনি শুরু হয়ে যায় না। প্রথমত, মার্কেটকে এখনকার এই একঘেয়ে অবস্থা থেকে বের হতে হবে। দ্বিতীয়ত, বিটকয়েনের দাম একটা বড় লাভ দেওয়ার পর একটু থিতু হতে হবে, মানে স্টেবল হতে হবে। আর ঠিক তখনই বিনিয়োগকারীরা বিটকয়েন থেকে করা লাভটা অল্ট কয়েনের দিকে সরাতে শুরু করে। এই ঘটনাটাকেই বলে ক্যাপিটাল রোটেশন। ওকে, অনেক তো আসার কথা হলো। এবার একটু আলোচনার মোড় ঘোরানো যাক। একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হিসেবে কিন্তু শুধু লাভের দিকটা দেখলে চলে না, ঝুঁকির দিকটাও বুঝতে হয়। তাই চলুন এবার মুদ্রার অপর পিঠটাও একটু দেখে নিই।
এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। একদিকে আমাদের স্বপ্ন, একটা সুপার সাইকেল যেখানে মার্কেট শুধু উপরের দিকেই উঠতে থাকবে, আর অন্যদিকে আছে বাস্তবতা, একটা ট্রানজিশন ইয়ার মানে পরিবর্তনের বছর, যেখানে বড় র্যালির আগেই মার্কেট একবার নিজেকে গুছিয়ে নিতে পারে বা কিছুটা পড়তেও পারে। এর সাথে রাজনৈতিক ঝুঁকি বা ইনফ্লেশনের চাপ তো আছেই। তাহলে 2026 সালের জন্য সম্ভাব্য বাধাগুলো কি কি? যেমন ধরুন রাজনৈতিক কোনো উত্তেজনা, মুদ্রাস্ফীতি যদি সহজে না কমে, অথবা হঠাৎ করে বাজারে টাকার অভাব দেখা দেওয়া। কিছু অ্যানালিস্ট তো এমনও বলছেন যে বছরের মাঝামাঝি বিটকয়েনের দাম একবার 50 থেকে $60,000 নেমে আসতে পারে, আর তারপর হয়তো আসল র্যালিটা শুরু হবে। আচ্ছা, আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, প্রাইস টার্গেট ও ফাইনাল টেকঅ্যাওয়ে। এখানে আমরা এতক্ষণের সব আলোচনাকে এক করে কিছু কাজের কথা বলবো এবং কিছু সম্ভাব্য সংখ্যার দিকেও তাকাবো। তো অ্যানালিস্টদের মতে 2026 সালের শেষে বিটকয়েনের দামে দুটো সিনারিও হতে পারে। একটা হলো কনজারভেটিভ বা একটু রক্ষণশীল হিসেব, যেখানে দাম $90,000 থেকে $1,00,000 মধ্যে থাকতে পারে, আর আরেকটা হলো বুলিশ বা বেশ আশাবাদী সিনারিও, যেখানে দাম $1,25,000 থেকে $1,50,000, এমনকি তারও বেশি হতে পারে। বিশেষ করে যারা নতুন বিনিয়োগ করছেন তাদের জন্য এই চেকলিস্টটা খুব জরুরি। প্রথমত, ধৈর্য। মনে রাখতে হবে বড় মুভমেন্টগুলো হয়তো বছরের শেষের দিকেই আসবে। দ্বিতীয়ত, রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক ততটুকুই বিনিয়োগ করুন যতটুকু হারাতে আপনি প্রস্তুত। তৃতীয়ত, ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট থেকে দূরে থাকুন। মানে সবাই কিনছে দেখে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। আর সবশেষে অবশ্যই নিজে ভালো করে রিসার্চ করে তবেই কোনো অ্যাসেটে বিনিয়োগ করুন। নতুন বিনিয়োগকারীদের জন্য আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হয়তো এটাই। এই মার্কেটে টাইমিংয়ের চেয়েও বড় সম্পদ হল ধৈর্য। মার্কেটকে সময় দিতে পারাটাই এখানে আসল খেলা। তো সব শেষে একটা প্রশ্ন থেকেই যায়, 2026 সাল কি ইতিহাসের দেখানো পথেই হাঁটবে, নাকি এই যে বড় বড় প্রতিষ্ঠানগুলো মার্কেটে ঢুকছে, যে নতুন প্রযুক্তিগুলো আসছে, এগুলো সব মিলে একদম নতুন কোনো খেলা তৈরি করবে? এর উত্তরটা বোধহয় সময়ই আমাদের দেবে।